দেখো, তোমরা যারা এখন অন্য সেমিস্টারে পড়ো এবং তোমাদের যাদের থার্ড সেমিস্টারে পেপার CC11 এই পেপারের সাবলি রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিও সাবলি সাজেশন 2025। তো তোমাদের 10 নম্বর এবং 5 নম্বরের পরীক্ষার প্রশ্ন আসে, সঙ্গে শর্ট কোশ্চেন থাকে। তো যেহেতু তোমাদের এই CC7 পেপারের সাবলি, তো বিগত বছরের প্রশ্নপত্র এবং আমার অভিজ্ঞতা মিলিয়ে তোমাদের জন্য আজকের এই সাজেশনটা তৈরি করেছি। তো 10 নম্বরের জন্য আমি তোমাদের মোট 10টা কোশ্চেন রেখেছি। সেই 10টা কোশ্চেনের মধ্যে টপ 6 কোশ্চেন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমরা প্রথমে টপ 6 কোশ্চেন দেখে নাও কোনগুলো গুরুত্বপূর্ণ, এবং এই সাজেশনের পিছনে লজিকটা তোমরা ভালো করে দেখো। দেখো, তোমাদের এই যে সিলেবাস পেপার CC7-এর, সেই সিলেবাসের অন্তর্গত দুটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন ভক্তিবাদ এবং সুফিবাদ। দেখো, ভক্তিবাদ এবং সুফিবাদ দুটো প্রশ্ন থেকে কিন্তু বা দুটো টপিক থেকে কিন্তু তোমাদের একটা প্রশ্ন আসবেই আসবে। এটা প্রতি বছরই ঘুরে ফিরে একটা প্রশ্ন আসে। তো আমি টপিক দুটোর নাম লিখেছি। দেখো, সুফিবাদের পাশে ক্রস চিহ্ন দিয়ে রেখেছি, কারণ এটা 2023 সালে এখান থেকে কোশ্চেন এসে গেছে। তাই ভক্তিবাদ থেকে তোমাদের একটি প্রশ্ন এবছর আসবে, সেটা 100% গ্যারান্টি। এটি আমি মনে করি, যেখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসবেই আসবে। আর এই ভক্তিবাদ প্রশ্নটা আশা করছি তোমরা একটা প্রশ্ন করে গেলে তোমরা কিন্তু একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এই ভক্তিবাদ সম্পর্কে ঠিক কোশ্চেনটা কী হয় সেটা জেনে নাও। কোশ্চেনটা হবে, মধ্যযুগের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে ভক্তি আন্দোলনের গুরুত্ব কী ছিল? এই হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নটা তোমরা অবশ্যই করো। দেখো, পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর প্রশ্ন হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন দেখো, ধর্মাশয়। আমি টপিকটা দিয়ে রেখেছি ধর্মাশয়। প্রশ্নটি হবে এমন, দিল্লি সুলতানিকে কি একটি ধর্মীয় রাষ্ট্র হিসাবে চিহ্নিত করা যায়, বা দিল্লি সুলতানের প্রকৃতি কি ধর্মাশয়ী? এই হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নটা দেখো 2020 সালে এসছে এবং 2022 সালে এসছে। তাই আমি মনে করছি এই প্রশ্নটা তোমাদের এই বছরের জন্য টপ 6-এর দ্বিতীয় প্রশ্ন বা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, আমি প্রত্যেক প্রশ্নের পাশে 5 স্টার দিয়ে রেখেছি, এবং পরপর যেভাবে সাজিয়েছি আমি 6টা প্রশ্ন, সেইভাবেই কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ ভক্তিবাদ তোমাদের টপ 1 কোশ্চেন, টপ 2 কোশ্চেন হলো ধর্মাশয়ী রাষ্ট্র, অর্থাৎ সুলতানি শাসনকে বা সুলতানি রাষ্ট্রকে কি ধর্মাশয়ী রাষ্ট্র বলা যায়? এই হচ্ছে গেল দ্বিতীয় প্রশ্ন। এবার দেখে নেব তৃতীয় প্রশ্ন। দেখো, 3 নম্বর প্রশ্ন কি বলছি, বিজয়নগর। দেখো, এই বিজয়নগর থেকে একটা প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় আসবেই আসবে, কারণ বিজয়নগর থেকে মূলত দুটি প্রশ্ন হয়, দুটো কেন 3টে প্রশ্ন হয়, তবে দুটো প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন দুটো প্রশ্ন আগে জেনে নাও। প্রথম প্রশ্ন হলো, বিজয়নগর এবং বাহমনি রাজ্যের সংঘাতের পিছনে ধর্ম কতটা দায়ী ছিল? তোমার মতের যুক্তি দাও। বা তুমি কি মনে করো বিজয়নগর ও বাহমনি রাজ্যের সংঘাতের পিছনে প্রধান বিষয় ছিল ধর্ম? এই প্রশ্নটি। এবং আরও একটি যে প্রশ্ন দেখো লেখা রয়েছে, পর্যটকদের বিবরণ। অর্থাৎ বিজয়নগরের সম্পর্কে বিভিন্ন পর্যটকগণ যে বিবরণ দিয়েছেন সেই বিবরণী লেখো। এই দুটো প্রশ্ন থেকে কিন্তু তোমাদের একটি প্রশ্ন পরীক্ষায় আসবে। এক্ষেত্রে বলি তোমাদের, এই যে দুটো প্রশ্ন, এই প্রশ্ন থেকে কিন্তু বিগত বছর অর্থাৎ 2023 সালে কোনো প্রশ্ন আসেনি। তাই তোমাদেরকে বলবো এই দুটো প্রশ্ন তোমরা অবশ্যই করলে দেখবে একটি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় চলে আসবে। অর্থাৎ দেখো, প্রথমে একটা কোশ্চেন বললাম ভক্তিবাদ, এবং দ্বিতীয় এই দুটো প্রশ্ন, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসার সম্ভাবনা 100% এটা আমি মনে করি। আবার এই দুটো প্রশ্নের মধ্যে থেকে ধর্ম, অর্থাৎ এই যে বললাম বিজয়নগর ও বাহমনি সংঘর্ষের পিছনে ধর্ম কতটা দায়ী, সেটা কিন্তু আমার মনে হয় যে আরও বেশি গুরুত্বপূর্ণ। দেখো, এই ধর্মটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট, কিন্তু দুটো প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। আমি তোমাদের বলবো তোমরা এই দুটো প্রশ্ন কিন্তু অবশ্যই করলে আশা করছি এখান থেকে একটা কোশ্চেন কমন পেয়ে যাবে। তাহলে এই গেল 4 নম্বর প্রশ্ন, ভক্তিবাদ 1, ধর্মশয় 2, বিজয়নগর সংঘর্ষ বাহমনির সঙ্গে 3, আর পর্যটকদের বিবরণ 4। এবার দেখে নেব 5 নম্বর প্রশ্ন, সাম্রাজ্য বিস্তারে আলা। অর্থাৎ এই যে প্রশ্নটি হবে সেটি হবে, দিল্লির সুলতানি সাম্রাজ্যের বিস্তারের পিছনে সম্রাট আলাউদ্দিন খলজির ভূমিকা বা সুলতান আলাউদ্দিন খলজির ভূমিকা কী ছিল? এটি দেখো 2019 সালে এসছে, 2022 সালে এসছে। তাই তোমাদের এবছরের জন্য কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আসা যাক 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন দেখো, বিনের পরিকল্পনা, অর্থাৎ মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনা। সুলতান মোহাম্মদ বিন তুগলকের যে পরিকল্পনাগুলো ছিল সেগুলি আলোচনা করো। এক্ষেত্রে দেখো 2021-এ এসছে, 2019-এ এসছে, তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে আরও একটা কথা বলি, এই যে মোহাম্মদ বিন তুগলকের যে পরিকল্পনাগুলো ছিল তার মধ্যে তামান নোটের প্রচলন আর হচ্ছে রাজধানী পরিবর্তন, এই যে দুটো পয়েন্ট রয়েছে এই যে বড় প্রশ্নের মধ্যে, সেই দুটো পয়েন্ট আবার 5-এর জন্য ইম্পর্টেন্ট। তাই তোমরা এই প্রশ্নটা এমনভাবে তৈরি করো ওই দুটো পয়েন্ট যেন একটু ডিসকাস করা থাকে বা একটু বিস্তারিত থাকে, তাতে 10 এবং 5 দুটোতেই কাজ হবে।
তো এই গেল টপ 6 কোশ্চেন। এই 6টা প্রশ্ন তোমরা অবশ্যই করো। আর বাকি আমি আরও 4টি প্রশ্ন এক্সট্রা রেখেছি, সেগুলো দেখে নাও একবার কোন কোন প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন হচ্ছে ইলতুৎমিশ। প্রশ্নটা হবে এমন, দিল্লির সুলতানির রাজনৈতিক সংহতি বিধানে ইলতুৎমিশের অবদানের মূল্যায়ন করো। এই প্রশ্নটি হবে এমন। পরের প্রশ্ন দেখো, সুলতানি নরপতিত্ব, এই যে টপিকটা দেওয়া রয়েছে 8 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটি হবে এমন, ইলতুৎমিশ থেকে আলাউদ্দিন খলজি পর্যন্ত সুলতানি নরপতিত্বের আদর্শ আলোচনা করো। এই প্রশ্নটি হবে। ইলতুৎমিশ থেকে আলাউদ্দিন খলজি পর্যন্ত সুলতানি নরপতিত্বের আদর্শ আলোচনা করো। তো এই গেল 8 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন হবে, সুলতানি যুগের স্থাপত্য রীতি সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। এবং 10 নম্বর প্রশ্ন হিসাবে দেখেছি, তোমাদের আগেই বললাম যে বিজয়নগরের থেকে 3টে প্রশ্ন হয়, ধর্ম নিয়ে যে সংঘাত, বিবরণ, এবং আরেকটি প্রশ্ন হয় বিজয়নগরের অর্থনীতি। তোমরা পারলে এই প্রশ্নটি একটু দেখে রেখো। তো আশা করছি উপরে 6টি প্রশ্ন করলে তোমরা 3টে প্রশ্ন কমন পেয়ে যাবে, তবে এই 10টি প্রশ্ন করলে আশা করছি তোমরা 6টি প্রশ্ন যে তোমাদের থাকে পরীক্ষায়, 6টি প্রশ্নই কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এটা আমি মনে করছি। আর সবগুলো করলে তোমরা 3টে প্রশ্ন পাবেই পাবে, এটি আমার ধারণা। তো এই গেল 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। এবার দেখে নাও 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখো 5 নম্বরে আমি তোমাদের পরীক্ষা 8টা কোশ্চেন থাকে, সেখান থেকে 4টে লিখতে হয়। তো আমি এখানে টপ 8 কোশ্চেন রেখেছি। দেখো টপ 8 কোশ্চেন, সেগুলো দেখে নাও কী কী। ইলিয়াস শাহ, হুসেন শাহ। দেখো এখানে তোমাদের বলি, ঠিক ভক্তিবাদ এবং সুফিবাদের মধ্যে ইলিয়াস শাহ এবং হুসেন শাহ, অর্থাৎ এই দুটি টপিক থেকে একটি প্রশ্ন তোমাদের প্রতি বছর আছে। যেহেতু 23 সালে হুসেন শাহ চলে এসেছে, তাই ইলিয়াস শাহটা তোমাদের ইম্পর্টেন্ট। ইলিয়াস শাহ সম্পর্কে যে কোশ্চেনটা হবে সেটি হবে, বাংলার স্বাধীন সুলতানির প্রতিষ্ঠাতা রূপে শামসুদ্দিন ইলিয়াস শাহের ভূমিকা মূল্যায়ন করো। দ্বিতীয় প্রশ্ন হবে, সুফি সিলসিলা সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। 3 নম্বর প্রশ্ন দেখো, সুলতানি যুগে নগরায়ণ সম্পর্কে একটি টিকা লেখো। 4 নম্বর প্রশ্ন দেখো, সুলতানি যুগের সমাজ ও অর্থনীতি সম্পর্কে একটি টিকা লেখো। 5 নম্বর প্রশ্ন, সুলতানি যুগে বস্ত্রশিল্পের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 6 নম্বর প্রশ্ন দেখো, সুলতানি যুগে পতনে ফিরোজ, এখানে দেওয়া রয়েছে, তাহলে কোশ্চেনটা হবে এমন, সুলতানি শাসনের বা সুলতানি যুগের পতনে ফিরোজ শাহ তুগলক কতটা দায়ী ছিল। এই প্রশ্নটি হবে। তারপরে দেখো একটা প্রশ্ন রয়েছে, সুলতান ভার্সেস অভিজাত এবং সুলতান ভার্সেস খলিফা। এক্ষেত্রে প্রশ্ন আসবে এমন, সুলতানি আমলে সুলতানের সঙ্গে অভিজাতদের সম্পর্ক কেমন ছিল এবং সুলতানি আমলে সুলতান এবং খলিফাদের মধ্যে সম্পর্ক কেমন ছিল। এই যে দুটি প্রশ্ন তোমাদের দিয়েছি আমি, এই দুটো প্রশ্ন তোমরা যদি করো, আশা করছি এখান থেকে একটা কোশ্চেন কিন্তু আসবে। হতে পারে সুলতানের সঙ্গে অভিজাত সম্পর্ক কিংবা খলিফার সম্পর্ক। দ্বিতীয় প্রশ্ন দেখো, ইবন বতুতা, এই প্রশ্নটা একটু দেখে নাও কী ধরনের প্রশ্ন হবে। এক্ষেত্রে প্রশ্নটি এমন হবে, ইবন বতুতার রেহালা গ্রন্থ মধ্যযুগের ভারত ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান বলা যায়। এই ধরনের প্রশ্নটি হবে। পরের প্রশ্ন দেখো, কবির ও নানকের সম্পর্কে টিকা লেখো এবং ফিরোজ শাহ তুগলকের সংস্কার আলোচনা করো। মূলত এই 10টি প্রশ্ন দিলাম, তার মধ্যে প্রথম 8টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই 10টা প্রশ্ন করো, আশা করছি তোমরা তোমাদের এই পরীক্ষায় যথেষ্ট ভালো রেজাল্ট করতে পারবে, কোশ্চেনগুলো অনেকেই কমন পেয়ে যাবে। তো বলি, তোমাদের যদি এই 3rd সেমের যদি অন্য কোনো পেপারে সাবজেক্ট থেকে থাকে, তাহলে তোমরা কমেন্ট করে জানিও, আমি তার সাজেশন আপলোড করে দেবো 6 বা 5।